গণতন্ত্রটা একটা নড়বড়ে জায়গায় এসে দাঁড়িয়েছে এবং গভর্নমেন্ট যখন অনেক বিপদ দেখে, আমি জানি না তখন গভর্নমেন্ট, এখন যে আওয়ামী লীগের অনেক নেতারা অদ্ভুত ধরনের বিবৃতি দিচ্ছে যেন সব কিছু, কিন্তু পাবলিক কিন্তু এগুলো কোনোটাই পছন্দ করছে না। তারা জানে যে আমরা ভুক্তভোগী। একটা দল অবরোধ দেখেছে, সেটাও রং, এক্সকিউজ মি, আবার আরেকটা দল সেটাকে উস্কানি দিয়ে বলছে তোমাদের শেষ, আমরা আরেক ইলেকশনও জিতে যাবে। এইগুলো জিনিস আমার কাছে ছেলে মানুষের মনে হয়। আসলে এটা আসলে রিপিটেডলি হচ্ছে। একটু খালি যোগ করি একটা, মানে ওনার সঙ্গে আগে যেসব ঘটনা বললেন আপনি, আমি কিন্তু সেই সবগুলোর সঙ্গে একমত আপনার এই অবজারভেশনের সঙ্গে, কিন্তু তখনকার সঙ্গে এখনকার একটু পার্থক্য আছে। যেমন ধরেন মান্নাকে ধরে নিয়ে যাওয়ার পরে প্রথম অস্বীকারই করেছে, তারপরে এমন একটা গল্প বানিয়েছে, তখন কিন্তু এই গল্প বানানো হয় নাই যে তাকে স্টার কাবাবের কাছ থেকে পাওয়া যাচ্ছে, এবং ওনাদেরকে কিন্তু পরের দিন সকালবেলাই ওনাদেরকে বলেছে যে ওনাদেরকে ধরেছে। এখানে কিন্তু সময় যেহেতু চলে যাচ্ছে, প্রশ্নটা সেই জন্যই ওঠে। আপনি যদি ধরে নিয়ে যাওয়ার তো অধিকার আছে, আমি যদি অন্যায় করি নিঃসন্দেহে আপনার আইন শৃঙ্খলা ধরে নিয়ে যাবে। যেমন ধরেন চৌধুরী আলমের ক্ষেত্রে যেটা ঘটেছে, ইলিয়াস আলীর ক্ষেত্রে যেটা ঘটেছে, প্রশ্নগুলো সেই জন্যে ওঠে। তার মানে এই না যে অতীতে যে কাজ হয়েছে সেটা আমাদেরকে সমর্থন করতে হবে, সেটা সমর্থন করবার কোনো প্রশ্ন না। এবং একটা গণতান্ত্রিক সমাজে, সভ্য সমাজে এই জিনিস তো হতে পারে না। আমি ধরে নিয়ে যাবেন, ধরে নিয়ে যাওয়ার পরে আমি আপনার সঙ্গে একটি ইনফরমেশন যোগ করতে চাই। ধরে নিয়ে গেছে, এইটা একটা ট্রেন্ড। আমরা আবার বিএনপির 2001 থেকে 2005 সাল এই সময়টা যদি দেখি, তখন কিন্তু আবার রাজনৈতিক হত্যাকাণ্ড অনেক বেশি ছিল। রাজনৈতিক হত্যাকাণ্ড তখন কিন্তু ব্যাপারটাই অন্যরকম কি ছিল। বলেন রাজনৈতিক হত্যাকাণ্ড বলতে কোনটাকে বলেন? আপনি যদি এর কথা ধরেন, এস এম কিবরিয়া, আহসানুল্লাহ মাস্টার, আমার কাছে পুরো তালিকাটা থাকলে ভালো হতো। তখন রাজনৈতিক হত্যাকাণ্ডগুলি অনেক বেশি ছিল। আচ্ছা, রাজনৈতিক হত্যাকাণ্ড, হ্যাঁ। তার মানে কি? তার মানে আপনি বলতে চাচ্ছেন যেহেতু বিএনপি ক্ষমতায় সেই জন্য এই ঘটনাগুলো ঘটেছে, সেই জন্য দায় দায়িত্ব বিএনপি। না না, নিঃসন্দেহে আমি ডাইরেক্ট এর উপর বলতে চাচ্ছি না। অনেকেই বলেন তো যে বিএনপি আমলে এই ঘটনাগুলো ঘটেছে। না, কিন্তু বিএনপি 91 থেকে 96 এত খারাপ ছিল না, যেটা 2001 থেকে 6 হয়েছিল। না, আমি এই জিনিসটা আমাদের না, আমি আপনার দ্বিমত করছি না তো। 91 থেকে 96 পর্যন্ত জাতীয় পার্টির বেশি নির্যাতনের শিকার হয়েছে, আওয়ামী লীগ কোনো নির্যাতনের শিকার হয় নাই। আওয়ামী লীগ হচ্ছে পরবর্তী পর্যায়ে। ওই সময় দুই পক্ষই জাতীয় পার্টির বিরুদ্ধে সকল আক্রমণটা তাদের ছিল। খুব বেশি যে একেবারে সাধু ছিল তেমন না, মানে কোন দলই ছিল না। আমি সেটা বলছি, আমি বলছি যে আমি আপনার ওই যে আপনি যে রাজনৈতিক ঘটনা, হ্যাঁ, বিএনপির আমলে যেহেতু এই ঘটনাগুলো ঘটেছে, এই দায় দায়িত্বটা 100% না হইলো বিএনপি সরকার হিসাবে। তাহলে সেইরকম ভাবে ধরেন এই যে গত বছর নির্বাচনের আগে যে সাম্প্রদায়িক সহিংসতাগুলো হলো পাবনায়, কি বলে যশোরে, যেগুলো একদম স্পষ্টত বর্তমান সরকার দলীয় সদস্যরা করেছেন, মন্ত্রীরা করেছেন, কই সেটা সম্পর্কে তো কোনো উচ্চবাচ্য হচ্ছে না। কারণটা কি? কারণটা হচ্ছে যখন যে ক্ষমতায় থাকে তখন সে তার ক্ষমতাটাকে রাজনৈতিকভাবে প্রয়োগ করে এবং সে মনে করে রাষ্ট্র তার সম্পত্তি, কিন্তু রাষ্ট্র তো আসলে নাগরিকের সম্পত্তি, সরকারের সম্পত্তি না। মুশকিলটা হয়ে যায় ওইখানে। কিন্তু সেই নির্বাচনের প্রেক্ষাপটটা আবার একটু ভিন্ন ছিল। আপনি হয়তো ঠিকই বলেছেন, কিন্তু আমার না, নির্বাচনের প্রেক্ষাপট নিঃসন্দেহে ভিন্ন ছিল, কিন্তু তার মানে তো এই না আমি মন্ত্রী সেই জন্য আমার এলাকায় গিয়ে আমি হিন্দুদেরকে মারধর করব। নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন, আমি তো না করছি না আপনাকে। কিন্তু আমার জনাব মাহফুজুল্লাহ, আপনার কাছে একটা প্রশ্ন ছিল যে আপনি বলেছেন যে মিডিয়ার একটা এজেন্ডা কিভাবে সেট করে সেই বিষয়ে, কিন্তু মানে কোন মানে সালাউদ্দিন আহমেদের কোন বিবৃতিটি মিডিয়া নিবে, কোনটি নিবে না, কিংবা বিএনপির কোন বিবৃতি, আদৌ বিএনপি যেই বিবৃতিগুলি দেয় সেটি কি আদৌ বিএনপির বিবৃতি কিনা, এইটা গণমাধ্যম আসলে কি করে বুঝবে? সেই কনফিউশন নিয়ে তারা কি করে এজেন্ডা সেট করবে? এই প্রশ্নের জবাব খুঁজবো আমি। তার আগে এখন একটু পরে নিচ্ছি, তার আগে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব মাহফুজুল্লাহ, আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে সালাউদ্দিন আহমেদ যেভাবে কোন স্থান থেকে বিবৃতি দিতেন, ফলে অনেক সময় গণমাধ্যমের জন্য একটু মুশকিল হয়ে যেত, যে এমনকি দুই একবার আমরা ভুয়া বিবৃতিও কিন্তু পেয়েছি তারই নামে, কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পেরেছিলাম যে এটা ভুয়া। এবং এখন তিনি যখন মানে তাকে যখন তার কোনো সন্ধান নাই এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে তারা কেউ জানেন না, তারা কেউ নেয়নি, তখন যেই শঙ্কাটি তৈরি হয়, আসলে সবকিছু মিলিয়ে পুরো বিষয়টাকে একটু জটিল হয়ে গেল না? আপনি এখানে আমাকে একটু 1 মিনিট সময় দেবেন। ওই যে আপনি বললেন একটা হচ্ছে যে এটা ভুয়া কিনা, আর একটা হচ্ছে যে আপনারা নিশ্চিত
হওয়ার পরে এবং এর সঙ্গে মিডিয়ার Agenda এজেন্ডা setting। সেটিং এর ব্যাপার আসছে। আমি 3টা ঘটনা বলি। 1996 সালে তৎকালীন সেনাপ্রধান একটা অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন। তিনি একজন তার অধীনস্থ কয়েকজন অফিসারের সঙ্গে কথা বলেছিলেন, তার মধ্যে একজন পরবর্তী পর্যায়ে মন্ত্রী হয়েছেন। সেই সময় কোনো মামলা টামলা হয়নি, কিন্তু সেই কথোপকথনের ক্যাসেট এখনও আছে, সেটা বিভিন্ন পত্র পত্রিকা ছাপা হয়েছিল। মিডিয়া কি করে সেটা ইউজ করলো আই ডু নট নো, মানে কোন নৈতিকতার ভিত্তিতে। 2007 সালে এই যে আমাদের রাজনৈতিক নেতাদেরকে যে অত্যাচার করা হলো, অত্যাচার করে যে তাদের কনফেশন আদায় করা হলো, সেটা আপনি কিসের ভিত্তিতে ছেপেছেন? হোয়াট ওয়াজ দি প্রুফ যে এই কথাগুলো তারা বলেছেন? আপনি আজকে মান্নার বক্তব্য ছাপলেন, কিসের ভিত্তিতে আপনি মান্নার বক্তব্য ইয়ে করেছেন? আপনার তো টেলিফোন কনভারসেশন রেকর্ড করবার মতো কোনো টেকনোলজি নাই, তাহলে আপনি কিসের ভিত্তিতে কনভিন্সড হয়ে এটা ছাপলেন? এইটা একটা অনৈতিক কাজ, ইন্টেলিজেন্সের ইনফরমেশন উইদাউট আইডেন্টিফাইং দি সোর্স। এটা যদি হতো, হ্যাঁ, কোর্টে নিয়ে যাওয়ার পরে আপনি মান্নার যে স্টেটমেন্ট সেটা বা মান্নার বিপক্ষে এগুলো প্রমাণ হিসাবে কোর্টে সাবমিট করেছে ইন্টেলিজেন্স, তখন আপনি ছাপতে পারতেন, নো প্রবলেম। কিন্তু এখানে আমি সেই জন্য বলছি যে এজেন্ডাটা ওইভাবে সেটিং হয়। যেমন ধরেন, এখানে কি আমি একটু বলতে পারি? জি জি অবশ্যই। সেখানে আসলে তো একটা নৈতিকতারও ব্যাপার থাকে যে আপনি কোনটি ছাপবেন কোনটি ছাপবেন না। হ্যাঁ, আপনাদের এই অনুষ্ঠানে এই ইন্ডিপেন্ডেন্ট আমি আমরা বলে আলোচনা গেছি করেছিলাম যে যে ethical এটা- দিকটি খুব হ্যাঁ, গুরুত্বপূর্ণ। অবশ্যই এটা তো করেছে। তারপরে আসি ধরেন আপনার এই যে আরো অনেক আমাদের সমাজে অনেকগুলো ঘটনা ঘটে। এই যে মান্নার একটা দিয়ে আমি আপনার ওইখানে আসতেছি, সেটা হচ্ছে যে মান্নার ইয়ের পরে দেখলাম যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তার ডিগ্রি এবং সার্টিফিকেট কেড়ে নেওয়ার জন্য বলেছেন, ভাইস চ্যান্সেলর পর্যন্ত আপনার বিবৃতি করেছে। এই দেশে বহু অপরাধী আছে, মান্না কি তাদের, আমি নাম বলতে চাই না কারণ তারা মারাও গেছেন যুদ্ধ অপরাধের দায়, মান্না কি তাদের চেয়েও খারাপ অপরাধ করেছেন? কই তাদের তো সার্টিফিকেট আপনি নেন নাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কি করে এই মন্তব্য করেন? বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কি করে এই মন্তব্য করেন? না, কেউ বিশ্ববিদ্যালয়ে মানে লাশ চায় এরকম না না না, মানে লাস্ট চেয়ে আমার কথাও ফাঁসি, কিন্তু না 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 সেরকম- সুলতানা, লাস্ট চেয়ে আমার ফাঁসি হবে। আমার সার্টিফিকেট নিয়ে যাবেন কি করে আপনি? সার্টিফিকেট নেওয়ার তো অধিকার আপনাকে কেউ দেয় না। আচ্ছা, তারপরে আসি সালাউদ্দিনের মানে বিবৃতির ব্যাপারে। জি। দেখেন, ডিজিটাল যুগ, ডিজিটালি বিবৃতিগুলো এসছে আপনাদের কাছে। আপনাদের যদি সন্দেহ হয়ে থাকে, মানে মিডিয়ার যারা ছেপেছেন, তো তাদের কোশ্চেন করা উচিত ছিল বা তাদের বলা উচিত ছিল আমরা একটা বিবৃতি পেয়েছি, আমাদের সন্দেহ হয়েছে, আমরা এটা ছাপছি না। এক, দ্বিতীয় হচ্ছে যেহেতু ডিজিটাল, আপনি একেবারে কে কার সঙ্গে টেলিফোনে কনভারসেশন করলো সেটা রেকর্ডেড জিনিস ছাপতে পারলেন, আর মান্নার আর কি বলে আপনার সালাউদ্দিন কোন ইমেইল অ্যাড্রেস থেকে এইগুলো পাঠিয়েছে সেই ইমেইল অ্যাড্রেস আপনি ডিটেক্ট করতে পারলেন না, তো তাহলে তার কোনো আর্গুমেন্ট এখানে চলবে না। মানে আপনি সাংবাদিকদের কথা বলছেন? হ্যাঁ। আচ্ছা, কিন্তু আমরা তো দেখেন আপনি এগুলি ডিটেক্ট করবেন কিভাবে? আপনার বিএনপির কোনো নেতা ফোন ধরে না, কারোর সঙ্গে যোগাযোগ করার কোনো উপায় নাই, তাহলে আসলে আপনি কি করবেন? ভেরিফাই করবেন না না, কি? ভেরিফাই কিছু খুব সিম্পল, আপনি বলে দিবেন একটা বিবৃতি এসছে, এই বিবৃতির বিশ্বাসযোগ্যতা সম্পর্কে আমাদের সন্দেহ আছে, সেই জন্য বিবৃতি কোনো বিষয়বস্তু না, প্রকাশ একটা না করে। জিনিস সন্দেহ থাকলে আপনি সেটা দিতে পারেন না, আপনি তো মানে সাংবাদিকতা না না সেটা না, বলে? আপনি তো বিবৃতিটা প্রকাশ করবেন না। আপনি বলবেন জনাব অমুকের নামে একটা বিবৃতি এসছে, এই বিবৃতির বিষয়বস্তু সম্পর্কে, বিবৃতির যথাযোগ্যতা সম্পর্কে আমাদের সন্দেহ আছে, সেই জন্য এই বিবৃতিটা আমরা প্রকাশ করলাম না। পিওর অ্যান্ড সিম্পল। তারপর লেট দেম ফেস ইট। যারা বিবৃতি ইস্যু করছেন তখন তারা বুঝবেন যে তারা কি করে আপনাদের কাছে আসবে, মানে মিডিয়ার কাছে আসবে। জি, সেটা অবশ্য অন্যরকম বিষয়। আমরা অবশ্য কথিত এই ধরনের নানান রকম বার্তা সালাউদ্দিনের নামে যেই কারণে আমরা আবার অন্য ওয়ে বের করেছিলাম। না, সেটা না, তো অভিজ্ঞ সাংবাদিকের কাছ থেকে তোমার জি, এটা জি, শেখা না, উচিত। সেটাই। না, এটাই বলছি। এটা কথিত ঠিক আছে, কিন্তু তাতে কি মানে আপনার আন্দোলনে কোনো গুণগত ফারাক হয়েছে? কোনো হ্যাঁ, গুণগত নিঃসন্দেহে ফারাক হয় নাই। হ্যাঁ। তো কাজে ওইটাই যখন ছেপে, আমি সেই জন্য বলছি যদি এটা এমন হয় যে হ্যাঁ এটা সত্যি না, তাহলে ওইটা ছিল রাস্তা, যে বলা যে আমরা এটা ছাপছি না। তখনই তো যারা দিচ্ছেন তখন তাদের টনক নড়ত, তারা মিডিয়ার সঙ্গে যোগাযোগ করতেন, তারা বলতেন যে ভাই আমরা তো দিয়েছি স্টেটমেন্ট বা দেইনি। আমি ওই ইয়েতে যাচ্ছি না যে দিয়েছেন কি দেননি। আর ওই যে বললাম যে ডিজিটাল, আপনি যদি ফোন ছাপতে পারেন নিজে রেকর্ড না করে, তো ডিজিটাল তো প্রুফ করা সহজ, আপনার ইমেল অ্যাড্রেসের আইপি অ্যাড্রেস ইয়ে করা। যাক, এই আত্মগোপনে থাকাটা সালাউদ্দিন আহমেদের জন্য একটা নতুন ধরনের আসলে ভিন্ন মাত্রার একটু সংশয় তৈরি করলো নাকি? ডিজিটাল যুগে নানা রকম জিনিস হচ্ছে, তো আর এত জিনিস আমরা দেখছি এখন হাতের মুঠার মধ্যে, কাজে না মানে ফর্ম অফ পলিটিক্সও বদলে যাচ্ছে, ইনফরমেশন পাঠানোর ট্যাকটিক্স বা টেকনিকগুলো বদলে যাচ্ছে, সেটাই ধরতে হবে। আর এটা যদি তেমন কোনো পরিবর্তন না আনে, সেই ক্ষেত্রে মনে করেন আপনার এই গত এই 64 বা 65 দিনের এই টানা অবরোধ, মাঝে মাঝে হরতাল, এতে কি বিএনপি আসলে কোনো দিক থেকে লাভবান কি হয়েছে? ওই যে তখন বললাম কি লাভবান হয়েছে। হ্যাঁ। এখন সবাই তো সংলাপের কথা বলছে, আপনি তো গত বছর কেউ সংলাপের কথা বলে নাই, কিন্তু বিএনপি ছাড়া অন্য কেউ সংলাপের কথা বলে তবে নাই। একটা জিনিস কি আপনি খেয়াল করেছেন যে সেই 11 জন অ্যাম্বাসেডর যেদিন রাতে গেলেন, তারপর থেকে
একটু এই অবরোধটা একটু শিথিল হচ্ছিল সেটা সরকারের দিক এবং থেকেও কালকে আপনি যে কথাটা বললেন আসার কথা যে বাণী শোনালেন সেটা কি তারই পার্সপেক্টিভে একটা না, কিছু এটা আমি বললাম যে আমার কাছে যেটা মনে হয়েছে কি সমস্যা তিনটা হতে পারে তো অপশন। একটা হতে পারে যে হ্যাঁ বেগম জিয়া একটা মানে ওই আপনি যে তো অলিভ, খুব আশার কথা হ্যাঁ শুনছেন ওই তো কিন্তু আমরা তো জানি বেগম জিয়া ভীষণভাবে আপোষহীন, যেটা উনি বলবেন সেটা করেই ছাড়বেন। না 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 আমি বলছি কিন্তু এখানে এখন কি আপনি বলছেন উনি আস্তে আস্তে না না আপোষের দিকে আমি আসবেন? সেটাও তো যাচ্ছি না, আমি বলছি তিনটা অপশন তো আছে। এর একটা অপশন হচ্ছে গভর্নমেন্টকে একটা অলিভ ব্রাঞ্চ দিবেন। 2 নম্বর হলো যে না যা আছে সেটাই চলবে আমার আন্দোলন, আমি কোনের মধ্যে নাই, যেটা আপনি বললেন যে আপোষের। 3 নম্বর হচ্ছে আন্দোলন চলবে, একই সঙ্গে জনগণকে বললেন যে আপনারা কষ্ট টষ্ট পাচ্ছেন, আপনারা আরো কিছুদিন কষ্ট করেন, আমাদের বিজয় হবে। কিন্তু উল্টোভাবে যদি দেখেন তাহলে কোনটাতে একজন রাজনীতি যখন রাজনীতি করেন তখন কিন্তু তিনি প্লাস মাইনাসটা হিসেব করেন যে কোনটা করলে আমার লাভটা বেশি হবে। আমার ধারণা এই যে তিনটে বললাম আমি, প্রথম অপশনটা সম্ভবত কিন্তু এই একটা মুহূর্তে জিনিস উনি যে ওনাকে যে সাক্ষী দিতে বিচার কোর্ট যে ডাকছে আর উনি যে যাচ্ছেন না, এটা কি আইনের প্রতি অবমাননা নয়? এটাই আমি জানতে চাচ্ছি। কিন্তু যদি অবমাননা হয়ে থাকে তাহলে তাহলে তো কোর্ট তো সরকার কেন ধরছে না? না, সেই প্রশ্ন যদি সরকার তো আসতে ধরবে পারে, না, আমাদের কোর্ট তো আসলে তাকে ধরবে। আইন তো আপন গতিতে চলে, সেইভাবে যদি তুমি চিন্তা করো না তাহলে না কি না, হবে? আমি তো এটা ওই যে অনুষ্ঠান শুরুর আগে আমরা আলোচনা করছিলাম তো, উনি জাননি, উনি কোর্টকে ধরেন আর্গুমেন্টের হ্যাঁ, জন্য এখন বলছেন। আমরা এই না, আলোচনাগুলি নিয়ে না, ফিরি। এক মিনিট just শেষ করে দিই, এটা পরে আর আলোচনা করার কিছু নাই। মানে ফর আর্গুমেন্ট সেক বলছি যে উনি মানলেন না, তো কোর্ট তো ওয়ারেন্ট দিয়েছে, তো সেই ওয়ারেন্ট তো তামিল হচ্ছে না কেন? লোকের তো সরকার প্রশ্নটা কি ওই ভয় জায়গায়। পাচ্ছে নাকি? এই প্রশ্ন সঙ্গে দেখেন এই রাজনীতি ডামাডোলে মানে অনেকটা খবর একটু নিচের দিকেই পড়ে গেছে। খুলনাতে মংলায় ভবন ধসে আপনার বেশ কিছু হতাহত এবং অনেক নিখোঁজ আছে, আশঙ্কা করা হচ্ছে অন্তত